আমাদের, এটা কিন্তু আউটলাইন আকারে বিএনপি এখন উন্মুক্ত করে দিয়েছে। 31 দফা যে আছে রাষ্ট্র কাঠামোর মধ্যে 31 দফা, এটা কিন্তু এখানে জনগণের কাছে আলাপ আলোচনার জন্য উন্মুক্ত, এবং এই ডকুমেন্টে কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনারা দেখবেন বেশিরভাগ দফায় কিন্তু আউটলাইন আকারে দেওয়া আছে, কিছু জায়গায় অল্প ডিটেলসগুলো দেওয়া আছে যে আমাদের মূল চিন্তাটা কি, কিন্তু এখানে কিন্তু ডিটেলসগুলো আসার এখনো বাকি আছে, স্পেসিফিক্সগুলো। এখন 31 দফা প্রথম আমরা উন্মোচন করি কবে? 2023 সালে জুলাই মাসে, আজ থেকে অলমোস্ট 2 বছর আগে। এবং আমরা কিন্তু নানা কারণে এই দফাটা নিয়ে, আপনারা জানেন আমরা কি অবস্থায়, গত 15 বছর কি অবস্থায় ছিলাম, নানা কারণে এই দফাটি জনগণের কাছে কিন্তু সরাসরি একসময় যেতে পারি না। এখন আমাদের সুযোগ হয়েছে, আমরা জনগণের সরাসরি কথা বলতে পারি, আলাপ করতে পারি, দফাটি নিয়ে যেতে পারি, ঘরে ঘরে পৌঁছাতে পারি, মানুষের দোর গোড়ায় পৌঁছাতে পারি। 31 দফা আপনি যদি ভালোভাবে পড়েন দেখবেন 3টা মূল ফাউন্ডেশন আছে, মূল ফাউন্ডেশন যেটার ভিত্তিতে দাঁড় করিয়ে 31 দফাটাকে স্ট্রাকচার করা হয়েছে। একটা হলো জনগণের মূল চাহিদা। আপনি দেখবেন এখানে স্বাস্থ্য খাত নিয়ে কথা বলা হয়েছে, শিক্ষা খাত নিয়ে কথা বলা হয়েছে, আবাসন নিয়ে কথা বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলা হয়েছে, অবকাঠামো নিয়ে কথা বলা হয়েছে। এইসব বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে ইম্প্যাক্ট করে, জনগণের মূল চাহিদা, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি ইত্যাদি। দেখবেন এগুলা, এই সেক্টরগুলোকে কেমন করে আমরা আবার আরো সমৃদ্ধ করতে পারি, এই সেক্টরগুলোকে আমরা আবার কিভাবে সংস্কার করতে পারি, জনগণের জীবনের মান কেমন আরো উন্নয়ন করতে পারি, এখানে কিছু আউটলাইন দেওয়া আছে। দ্বিতীয় হলো সময়ের দাবি। বর্তমান সময়ে আমাদের ইমিডিয়েটলি কি করা প্রয়োজন? দেশকে রক্ষা করতে হবে। আমাকে দেশকে যদি আবার সুন্দর করে গড়ে তুলতে চাই, সময়ের দাবি হলো এই সংস্কার। যে সংস্কারের কথাবার্তা মানুষ এখন বলতেছে, বিএনপি এটা কিন্তু বলেছে আজ থেকে অলমোস্ট 2 বছর আগে। কাজেই সময়ের দাবি হলো সেকেন্ড ফাউন্ডেশন। এবার এখানে একটা জুডিশিয়াল কমিশনের কথা বলা হয়েছে, অর্থনৈতিক কমিশনের কথা বলা হয়েছে, প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে সময়ের দাবি। বর্তমানে এই প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে হলে আবার আগের জায়গায়, স্বগৌরবের জায়গায় ফেরত দিয়ে যেতে হয়, কি করা লাগবে? সেগুলো হলো সময়ের দাবি। তৃতীয় একটা ফাউন্ডেশন আপনারা পাবেন, সেটা হচ্ছে কি খুবই কোর ফাউন্ডেশন, এটা সেটা হলো ঐক্য। ঐক্যের উপরে বিশালভাবে একটি দফাতে জোর দেওয়া হয়েছে। কেমনে? দ্বিতীয় দফাটাই দেখেন, একটি সমন্বিত রাষ্ট্র সত্তার কথা বলা হয়েছে। সমন্বিত রাষ্ট্র কনসেপ্ট, মূল কনসেপ্টটা হলো এই দেশে ভিন্ন ধর্মের লোক থাকবে, ভিন্ন গোত্রের লোক থাকবে, ভিন্ন লিঙ্গের লোক থাকবে, কিন্তু রাষ্ট্র আমাদের সকলের। একটা রাষ্ট্র যদি বিভাজিত থাকে, রাষ্ট্র করা সম্ভব? আপনাদের রাষ্ট্র করতে হলে সকলকে নিয়ে রাষ্ট্র করতে হবে। আরেকটা ক্লিয়ারলি আমরা বলছি, ধর্মীয় স্বাধীনতা। যার যার ধর্ম সে যেন সুন্দরভাবে পালন করতে পারে এবং সুরক্ষিতভাবে পালন করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হবে তার পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করা। প্রতিটা দফাই উপযোগী, বিশেষ করে যে এখন বলা হচ্ছে সংস্কার। বিএনপি 2 বছর আগে বলেছিল মেরামত। মেরামত আর সংস্কার একই জিনিস, কিন্তু এটা তারা ভিন্নভাবে উপস্থাপন করছে। আমরা সংস্কার বিরোধী বা বিএনপি সংস্কার বিরোধী। তো আমি চাই এই সংস্কারের উদ্যোগটা, আমার ব্যক্তিগত মত জানালাম, রেইনবো রেশনটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি মনে করি যে এই প্রতিটা জায়গায় আজকে যারা এখানে বিভিন্ন পেশাজীবী লোক আসছে, আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই 31 দফাগুলিকে একবারে রান্নাঘর থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে সর্বত্র পৌঁছে দেওয়া। প্রথম প্রশ্ন করবো, সংবিধান সংস্কার কমিশন গঠন। 1 নম্বর, বিএনপি বলছে যেই সকল কালো আইন করে জনগণের কণ্ঠরুদ্ধ করা হয়েছে, জনগণকে কথা বলা থেকে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, সেই সকল আইন বাতিল করা হবে। আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকার থাকা অবস্থায় গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল।
বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই আইনটা বা এই গণমাধ্যমের উপর যে নির্যাতিত করা হয়েছে সেটি কি থাকবে কিনা, আমার প্রশ্ন এটি। বিএনপি কিন্তু একটা খুব ক্লিয়ারলি একটা মিডিয়া কমিশনের কথা বলেছে। দেখেন, একটা মিডিয়া কমিশন গঠন করা হবে। 12 নম্বর, হ্যাঁ, মিডিয়া কমিশন গঠন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হইবে। আমাদের সংবাদ মাধ্যমে যারা আছেন তারা বুঝতে হবে যে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, দায়বদ্ধ হতে হবে, জনগণের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা এই গণভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং গণভোট অবশ্যই হবে যেগুলো বাংলাদেশের ইম্পর্টেন্ট ইস্যুগুলো হবে, যেখানে বাংলাদেশের মানুষের জনগণের মতামত লাগবে, সেই ভিত্তিতে তো গণভোট হবে ভবিষ্যতে। আচ্ছা, এই বিষয়টা সংস্কারের গুলো কি কি হবে, এখানে একটা ব্যাপ্তি আছে। সংস্কারের ব্যাপারে কিন্তু 3টা বিষয় ইম্পর্টেন্ট। সংস্কারের ব্যাপ্তিটা কি হবে, সংস্কারের প্রায়োরিটিস গুলো কি হবে, সংবিধানের সংস্কার কথা বলছে। এখানে বিভিন্নভাবে আলাদা আলাদা সুযোগ আছে। এখানে সাংবিধানিক যারা এক্সপার্ট আছে তারা ফিডব্যাক দিবেন, বিএনপি তাদের কাছে যাবেন, তাদের ফিডব্যাকও নেবেন যে আমরা সাংবিধানিক সংস্কার কি কি আমরা করতে পারি, এবং সেটার ভিত্তিতে সংস্কার কমিশনটা কাজ করবে, যেটা আমরা এখানে প্রপোজ করছি। এবং গণভোটের ভিত্তিতে কোন কোন ক্ষেত্রে গণভোট হতে পারে এই ব্যাপারে আলাদা। গত 15 বছর আমরা দেখেছি, হ্যাঁ, সংবিধানে বলা আছে খুন করা যাবে, হত্যা করা যাবে, বাকস্বাধীনতা করা যাবে, বাকস্বাধীনতা হরণ করা যাবে মানুষজনের, সংবিধানে কোনো বলা নেই। কিন্তু শেখ হাসিনা তা করেছে। সংবিধান পরিপন্থী যত কাজ শেখ হাসিনা করেছে গত 15 বছর কাজেই মূল জিনিসটা হলো রাজনৈতিক সদিচ্ছা। আপনার সদিচ্ছা থাকতে হবে। আমরা যে 31 দফা দিয়েছি এটা আমাদের একটি সদিচ্ছারই প্রতিফলন। আমরা কি করতে চাই আমরা জনগণের সামনে নিয়ে আসছি, অনেক আগেই নিয়ে আসছি। এখন আমরা আপনাদের মতামত চাচ্ছি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীভুক্ত প্রশিক্ষক স্টাফ হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে কিনা। কোন সেকশন থেকে আনতে পারে, ইউথদের এই স্কিল ডেভেলপমেন্ট আনতে পারে। অনেক আছে কিন্তু অলরেডি বিভিন্ন স্কিলে প্রশিক্ষিত, কিন্তু আমরা নতুন স্কিল ডেভেলপ করতে চাচ্ছি, তাদেরকে আমরা আপনার অন্তর্ভুক্ত কেমনে করছি। হ্যাঁ, ভাষা, বিভিন্ন ধরনের ভাষার ব্যাপারে ভাষা শিক্ষা, বিভিন্ন ধরনের ভাষা শিক্ষা বিশাল করে আছে, যেখানে আপনি যাবেন দেশে বাইরে যাবেন আপনি কিন্তু তখন কমিউনিকেট করতে পারবেন। ছাত্র আছে, আমাদের এই স্কিলগুলো বর্তমান যুগের সাথে তাল মিলে আমাদের এই স্কিলগুলো দরকার। বিভিন্ন ধরনের, এটা আইটি সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, নগিয়া বলেন, তো এই স্কিলগুলো দরকার। এই যে ইনফরমেশনগুলো, এই যে মতামতগুলো আমরা চাচ্ছি। তো এখন আপনারা যদি ক্ষমতায় আসেন এসব কি সত্যি হবে বা কিভাবে হবে তার নিশ্চয়তা যে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জনগণের প্রত্যক্ষ ভোটে ম্যান্ডেট যদি আমরা আসি তাহলে আমরা কি করব, ক্ষমতাটা রাষ্ট্র পরিচালনা। সেটা উত্তর আমি আগেই দিয়েছি, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের ভরসা অর্জন। আমরা কিন্তু এখন একত্রিতভাবে মানুষের কাছে যাচ্ছি আপনাদের ভরসাটা অর্জন করার জন্য। বর্তমান চিন্তা ভাবনা হচ্ছে এটা, আমরা একটা উদার রাজনীতি করতে চাচ্ছি, এবং এই উদার রাজনীতিতে এই হলো আমাদের তফাৎ। এই তফাৎ আমরা আপনার সামনে নিয়ে আসি। একজন দল না, একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুকি করতেছে। বিএনপি বলছে যে এই ব্যবস্থা চলতে পারে, ক্ষমতার ভারসাম্য। একজন মানুষের হাতে ক্ষমতা কুকিগত হতে পারে না, এবং যেটার ভিত্তিতে গত 15 বছরে দেশকে ধ্বংস করে ফেলা বিভিন্ন সেক্টর। কারণ বা মাধ্যম এই গুজব প্রতিরোধ করতে আপনাদের কি পদক্ষেপ থাকবে? দেখেন, প্রথমত হচ্ছে আমরা যেটা বলছি সমন্বিত রাষ্ট্রসত্তার কথা বলছি, ঐক্য থাকতে হবে, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, যেটা আমরা বারবার বলছি। দ্বিতীয় দফা, এই দফাটা দেওয়ার মূল কারণই হলো, মেসেজটা হলো আমাদের জাতীয়ভাবে দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে, সমন্বিত রাষ্ট্রসত্তা, এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মূল থিম, দেখবেন দ্বিতীয় দফা হলো এটা। কাজে আমাদের এটা আগের জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু দেখেছি অনেকেই নিজেদের স্বার্থে দেখে জনগণের পাশে দাঁড়ায় নেই, কিন্তু যখন একটা ফ্যাসিবাদী সরকার মানুষের চড়া হয় ইভেন্চুয়ালি সে কাউকে ছাড়ে না। কাজে আমরা যদি মনে করি যে তার উপর অত্যাচার হচ্ছে আমার কি আসে যায়, এই ধারণাটাই ভুল। আমি যদি অ্যাজ এ সিটিজেন তার পাশে দাঁড়াই এবং তাকে সাপোর্টটা দেই, অন্যরা কিন্তু অনুপ্রাণিত হবে, এবং এই চিন্তাটাই আমাদের সমাজে আসতে হবে গ্র্যাজুয়ালি। অনেক ক্ষেত্রে ব্যয়বহুল,
যার কারণে বেশিরভাগ পেশেন্টই এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে ভয় পায় কিংবা চিকিৎসা সম্পূর্ণ করে না। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ। কিন্তু বিএনপি একটা স্পেসিফিক কথা বলেছে, সেটা হলো সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং আরেকটা স্পেসিফিক পয়েন্ট আছে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ কেয়ার। এটা আমরা বলছি এনএচএস আদলে, এনএচএস একটা ভালো স্ট্যান্ডার্ড, এনএচএস কে আমাদের ওটার আদলে অবশ্যই এটা এনএচএস সিস্টেমের একদিন রেপ্লিকেশন তো হবে না বাংলাদেশ, কিন্তু এনএচএস আদলে একটা সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ কেয়ার যেটা আমরা বলি। আরেকটা বিষয় ক্লিয়ারলি বলা হয়েছে, বিএনপি বলছে জিডিপি 5% বিএনপি অ্যালোকেট করবে স্বাস্থ্য খাতে এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা হিসেবে আমরা বলছি এটা ইন্ডিয়ান সময় লাগবে, এটা আমাদের শুরু করতে হবে। আমাদের দুইটা বিষয়ের উপর খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটা হলো স্বচ্ছতা, দায়বদ্ধতা। কেউ দায়বদ্ধতার বাইরে থাকতে পারবে না এবং রাষ্ট্র পরিচালনার যা কর্মকাণ্ড হবে সবকিছু হবে স্বচ্ছতার ভিত্তিতে। স্বচ্ছতা থাকতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে। আপনাদের যেটা বলেন এটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত আমি লাস্ট কোশ্চেন থেকে শুরু করি, প্রবাসীদের ব্যাপারে কি করা হয়, এটা অনেক স্পেসিফিক ইস্যুস, আলাপ আলোচনা ডিসকাশন অফ স্পিক পলিসি আমরা করবো। কিন্তু প্রবাসীদের ওন করে নাকি আপনি জিজ্ঞেস করছেন, এই যে প্রবাসীরা বিদেশে যাচ্ছে, এই রেমিটেন্স আসছে, এটার পিছনে বিরাট প্রধান কিন্তু শহীদ জিয়া রহমান। বিএনপি ডেফিনেটলি বাংলাদেশের যে দুটো খাত যেটার ভিত্তিতে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে, গার্মেন্টস খাত এবং রেমিটেন্স, দুটোই শহীদ জিয়া রহমানের অবদান। আইন 2022-এ 60 ধারা রয়েছে, এখানে আপনারা কি সংশোধন করবেন আর প্রবাসীদের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করবেন? আর নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের আগে যেটা সীমাবদ্ধতা ছিল, আমাদের মূল চিন্তাটা হলো নির্বাচন কমিশনকে কেমন করে এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্সের বাইরে নিয়ে আসা যায়, নির্বাচন কমিশনের কোনোভাবে প্রভাবিত না হয়। সেই ক্ষেত্রে এখানে স্পেসিফিক কিছু না হলে আমরা আগে এখানে কথাবার্তা বলা যায় বিষয় আছে, স্টেকগুলো আলাপ করার বিষয় আছে, কিছু আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার বিষয় আছে। কিন্তু নির্বাচন কমিশনকে যে একদম স্বাধীন করে ফেলতে হবে, এটা কিন্তু কারো কোনো রকম দ্বিমত আছে কি দ্বিমত নাই। কাজে এটা কিন্তু একটা মূল দায়িত্ব এই সরকারের। কথা হলো যে আসলে 2 মেয়াদের জন্য প্রধানমন্ত্রী এর দায়িত্ব ওইটা কি করা সম্ভব কিনা আপনার কাছে আমার এই প্রশ্ন। সম্ভব না হলে আমরা বললাম কেন? আমি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না, এটা হলো রাজনৈতিক সদিচ্ছার উদাহরণ। আমরা গত 15 বছর দেখছি একটি দল এবং একজন বিনা ভোটে 15 বছর ক্ষমতায় ছিল, বিনা ভোটে 15 বছর ক্ষমতা ছিল, জনগণের হারে চেপে বসেছিল। সেটার বিপরীতে আমরা কি বলছি, পরপর 2বারের বেশি বৈধভাবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পর কে প্রধানমন্ত্রী হতে পারবে। গার্মেন্টস সেক্টর আমরা ফরেন কারেন্সি আর্ন করি, এটা অন্য বিষয়। রেমিটেন্স আমার বিদেশ থেকে ফরেন কারেন্সি আর্ন করি, এটা অন্য বিষয়। কিন্তু কৃষিক্ষেত্রে এখন মূল খাত এবং খাল খনন ব্যাপারে স্পেসিফিকলি বলা হয়েছে, খাল খননকে আবার এনকারেজ করা হয়েছে। আপনি যদি দেখেন এখানে জলবায়ু বিষয়ে একটা পয়েন্ট আছে, কিন্তু মোস্ট একটা 29-এ ওখানে খাল খননকে আবার নতুন ভাবে উৎসাহিত করা হচ্ছে, যেটা আমরা বিএনপি খুব বেসিক একটা প্রোগ্রাম কিন্তু খাল খনন আমাদের বলেছে আমাদের এখানে ফেরত যেতে হবে। এবং কৃষি খাত এবং কৃষি ব্যবস্থাপনা এবং কৃষিতে রিসার্চ আর&ডির ব্যাপারে বিএনপির কিন্তু বিশেষ কিছু চিন্তা আছে, যাতে আমরা কৃষি উৎপাদন বাড়াতে পারি এবং কৃষি ব্যবস্থাপনা কৃষকরা যেন ন্যায্য মূল্য পেতে পারে, এটা ব্যাপারে কিন্তু কিছু সুনির্দিষ্ট, আপনি 27 দফাটা পড়েন, কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া আছে। আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তিটা অনেক বেশি প্রয়োজনীয়, তাই আমার মতে আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তিটা স্কিলস ডেভেলপমেন্ট করা অনেক বেশি প্রয়োজন। আমাদের স্কিল ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্স আছে, অবশ্যই স্কিল আইটি। বর্তমানে তো আইটির বাইরে গিয়ে কোনো কিছু যাওয়ার সুযোগ নয়, এখন তো এআই যুগ চলে আসছে। আমরা এআই নিয়েও কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কথা বলবো এবং স্কিল ডেভেলপমেন্ট এগুলো অবশ্যই থাকতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে হলে আমাদের এগুলো কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে এবং আপনাদের থেকে এই মতামতগুলো আসবে এবং আপনাদের কি কি নিডস এগুলো বুঝে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। এই জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। এখন আপনার একটা স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্টের কথা বলবো, আইটি। এটা আপনার
নিজে অনুভব করছেন যে আপনার লাগবে, আমি এই মতামতগুলো চাচ্ছি। ভেরি গুড, আমি আর বেশি কিছু বলবো না, এখানে শেষ